চায়নার সময় শেষের পথে কুনমিং, সাংহাই, বেজিং এর আধুনিকতার চাকচিক্য, সভ্যতার অগ্রগতির সাক্ষ্য তো স্বচক্ষে অনেক দেখলাম। চলো এবার একটু ইতিহাসের পাতায় পা রাখা যাক। এমন একটা শহরে যাওয়া যাক যেখানে ইতিহাস আজও কথা বলে। আজকের পর্বে বেজিং এর সামার প্যালেস, টিয়ানানমেন স্কোয়ার দর্শন সেরে ওভারনাইট ট্রেন জার্নিতে আমরা যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন জিয়ানে। ঘুরে দেখব গোটা শহরটাকে, জানবো ভারতের সাথে এই শহরের নিবিড় যোগের গল্প এবং ঐতিহাসিক এক যোগসূত্রের গল্প। সাইট সিং এর মেনুতে রয়েছে ড্রাম টাওয়ার, বেল টাওয়ার, মুসলিম কোয়ার্টার, ঐতিহাসিক সিটি ওয়াল, টেরাকোটা ও জেট পাথরের ফ্যাক্টরি, 2300 বছরের পুরনো অদ্ভুত এক আর্কিওলজিক্যাল সাইট টেরাকোটা ওয়ারিয়ার মিউজিয়াম, আর এক অবিশ্বাস্য সুন্দর বাকরুদ্ধকর ডায়নেস্টি শোতে। কথা দিলাম ছিটকে যাবে। সাথে হোটেল কেমন, সার্ভিস কেমন, চায়নার দূরপাল্লার নর্মাল এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা কেমন, সেসব তো থাকছেই। মোট কথা আরও একটা টান টান শেষ পর্বের জন্য তৈরি তো। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। বেজিং এর শেষ সকালে সবাইকে জানাই সুপ্রভাত। ক্যালেন্ডার বলছে 25শে মে 2026 সোমবার, ঘড়ি বলছে 7:23। জম্পেশ একটা ঘুমের পর বিছানা ছেড়ে ওঠাটাই একটু কষ্টকর হয়ে দাঁড়ায়, তাই না? একটা পিছুটান কাজ করে যেন। তবে আজ আর সেসবে আটকে পড়লে হবে না। ব্রেকফাস্ট সেরেই বেরোতে হবে, বেজিংকে বিদায় জানাতে হবে। আজকে একটু টাইম আছে বেরোনোর, 11টায় আমাদের সবার মিটিং পয়েন্টে যাওয়ার টাইম। তাই বলে ব্রেকফাস্টটাও ধীরে সুস্থে দেরিতে করার তো কোনো মানে হয় না, যেখানে এত এত আইটেম অপেক্ষা করছে। বলাই বাহুল্য ফাটাফাটি খেলাম। 11:03 ফাইনালি গাড়ি ছাড়লো আমাদের। ওদিকে আকাশ থেকে জল লিক করছে, বেশ উপভোগ্য ওয়েদার। আপাতত আমাদের প্রথম গন্তব্য সামার প্যালেস। আচ্ছা, সামার প্যালেসের গল্প না হয় ওখানে গিয়েই তোমাদের শোনাবো। আপাতত চায়না সম্পর্কে, এখানকার ক্রাইম সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস শোনো। আমরা যখন আমাদের গাইড এভলিনকে জিজ্ঞেস করলাম যে এই যে তোমরা এত রাত্রে ট্যাক্সিতে বাড়ি যাও, ভয় করে না? বলছে এখানে 0 ক্রাইম রেট। কিভাবে প্রশ্ন করায় বলল, প্রথমত এখানে সব জায়গায় সিসিটিভিতে ভরা, সেকেন্ডলি সবার ফোনের মাইক সার্ভিলেন্সের আন্ডারে, যে ট্যাক্সিগুলো চলে তার মাইকেও সব কিছু রেকর্ড হয়। তো খারাপ করার কথা তো ছাড়োই, খারাপ কিছু বলতেও পারে না, কারণ পালানোর কোনো পথ নেই। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরো তারপরও যদি কেউ কিছু সিভিয়ার করে? বলল হি অর শি উইল বি শট ডেড, ইনস্ট্যান্ট অ্যাকশন। এখন এর ভালো দিক খারাপ দিক দুটোই আছে, কিন্তু কখনো কখনো রিসেন্ট অতীতে আমাদের দেশের বা রাজ্যের কিছু ঘটনা দেখলে মনে হয় এই নিয়মটাই বোধহয় সেগুলোর জন্য পারফেক্ট, তাই না? তবে হ্যাঁ, চায়নার গ্রামের দিকে ক্রাইম এখনো কম বেশি আছে, সেটাও বলল এভলিন। আরও একটা প্রশ্ন করলাম, এই যে তোমরা সবসময় সার্ভিলেন্সের আন্ডারে থাকো, এটা তো এক প্রকার স্বাধীনতায় হস্তক্ষেপ। এর উত্তরেও বলল, আমরা সিকিউর লাইফে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর এই সার্ভিলেন্সের জন্যই আমরা সাধারণ মানুষরা এখানে কোনো ফ্রড বা স্ক্যামের শিকার হই না। এটা শুনে স্বাধীনতায় হস্তক্ষেপ একদম পছন্দ না করা আমিও একটু থমকে গেলাম। যাই হোক, এভলিন এখন বোঝাচ্ছে এখানকার সরকার কিভাবে দেশের ট্রাফিককে কন্ট্রোল করছে। চলো গাড়ি থেকে নেমে সেটা বলছি। এখানে এই মুহূর্তে প্রায় 8 মিলিয়ন গাড়ি চলে, তো ট্রাফিক জ্যামের চাপ খুব বেশি। তো সেটাকে কন্ট্রোল করার জন্য কি করেছে সরকার, ধরো অড ইভেন নাম্বার তো হয়, কারুর নাম্বার প্লেটের শেষে 2 আছে, কারুর নাম্বার প্লেটের শেষে 5 আছে, কারুর নাম্বার প্লেটের শেষে 4 আছে, কারুর 9 আছে। তো প্রত্যেক সপ্তাহে অফিস ডেতে একটা দিন করে অল্টারনেটিভ ওয়েতে, মানে একটা অড নাম্বার এবং একটা ইভেন নাম্বার, এরা গাড়ি চালাতে পারবে না। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানে বেজিংয়ে, এটা শুধু বেজিংয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, চাইলেই যে কেউ গাড়ি কিনতে পারে না। বেসিক্যালি গাড়ি কেনা ইজি, কিন্তু গাড়ির প্লেট পাওয়া মুশকিল। এখানে যেটা হয় সেটা হচ্ছে, মানে 8 মিলিয়ন গাড়ি, তো ধরো তোমার গাড়ি কেনার ইচ্ছে হলো, তো তোমাকে আগে লাইসেন্সের পরীক্ষায় পাশ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স পেলে তারপর তুমি সরকারকে জানাতে পারো যে আমি এবার গাড়ি কিনতে চাই।
দু রকমের প্লেট হয়, একটা হচ্ছে নীল প্লেট যেটা পেট্রোল গাড়ির জন্য, আর একটা গ্রিন প্লেট যেটা ইভি গাড়ির জন্য। এবার নীল প্লেট বা পেট্রোল গাড়ির জন্য বছরে 3 মিলিয়ন নাম জমা পড়ে, যেখান থেকে দুবার লটারি হয় বছরে 6 মাস অন্তর। মাত্র 10,000 জন প্লেট পায়। এই প্লেট পেলে তবে তোমরা গাড়ি কিনতে পারবে। যদিও ইভির জন্য নিয়মটা একটু আলাদা, ইভিকে প্রমোট করছে এখানকার সরকার। তো ইভি গাড়ি কিনতে গেলে একটা ওয়েটিং কিউ থাকে, ওয়েটিং লাইন থাকে, তো তোমার নাম্বার এলেই তুমি গাড়ি কিনতে পারবে। তো এখানে ওই জন্য বললাম যে গাড়ি কেনার চেয়েও প্লেট পাওয়াটা একটু বেশি টাফ। এইবার তুমি প্লেট পেলে তুমি কিনলে, কিন্তু এরকম লোকও আছে যারা পেট্রোল গাড়ির জন্য অপেক্ষা করছে প্রায় 10-12 বছর ধরে বা তারও বেশি সময় ধরে, কারণ লটারিতে তাদের নাম আসেনি। অদ্ভুত না? চলো এবার সামার প্যালেসের ভেতরে যাওয়া যাক। আমাদের গাইড এভলিন টিকিট কেটে দাঁড়িয়ে আছে। এই যে সামার প্যালেস দেখতে এলাম আমরা, এটা 1750 সালে কিং রাজবংশের সম্রাট কিয়ানলং তার মায়ের 60তম জন্মদিনের উপহার হিসেবে তৈরি করেন। শুনলে অবাক হবে, এই যে বিশাল কুনমিন লেক এবং পেছনের ওই লংজিভিটি হিলটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কৃত্রিম। এই হ্রদটি খনন করার সময় যে বিপুল পরিমাণ মাটি উঠেছিল তা এক জায়গায় জমিয়েই পেছনের পাহাড়টি তৈরি করা হয়েছিল। ভাবা যায়? আমাদের গাইড এভলিন সবাইকে ডেকে মিটিং পয়েন্ট দেখিয়ে দিল আর 1.5 ঘন্টা সময় দিল ঘুরে দেখার জন্য। চলো আশপাশটা একটু ঘুরে দেখা যাক, আর ঘুরতে ঘুরতে তোমাদের একটা মজার ঘটনা বলা যাক। মজার ঘটনা ঠিক নয়, বলতে গেলে এক চরম অপদার্থতা এবং তার খেসারতের গল্প। 1860 সালে আফিম যুদ্ধের সময় ব্রিটিশ ও ফ্রেঞ্চ বাহিনী আসল প্রাসাদটি পুড়িয়ে ধ্বংস করে দেয়। পরবর্তীতে সেই ধ্বংসস্তূপের ওপর আজকের সামার প্যালেস নতুন করে গড়ে তোলেন চীনের প্রভাবশালী এমপ্রেস ডাওয়েজার সিজি। কিন্তু এখানে একটা গল্প আছে। এই প্রাসাদ পুনর্নির্মাণের জন্য পর্যাপ্ত ফান্ড ছিল না তার কাছে, কিন্তু বিলাসিতার জন্য এই প্রাসাদ তৈরিকেই তিনি সবথেকে বেশি প্রাধান্য দিতে চেয়েছিলেন। তাই গোপনে চীনের তৎকালীন আধুনিক নৌবাহিনীর সম্পূর্ণ বাজেটটি এই প্রাসাদ পুনর্নির্মাণে ব্যবহার করেছিলেন। ফলে প্রাসাদ তৈরি তো হলো, কিন্তু ফল হলো মারাত্মক। পরবর্তী যুদ্ধে আধুনিক যুদ্ধজাহাজের অভাবে চীনের নৌবাহিনীর চরমভাবে পরাজয় হলো। সংক্ষেপে বলতে গেলে সামার প্যালেস শুধু চীনের রাজকীয় স্থাপত্যের নিদর্শন নয়, এটি আসলে এক রানীর চরম বিলাসিতার প্রতীক এবং যার খেসারত হিসেবে একটা আস্ত সাম্রাজ্যের পতনের ইতিহাসের প্রতীক। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর স্নিগ্ধ শান্ত একটা জায়গা। ওভারকাস্ট ওয়েদার, রোদ কম, হালকা মানে খুব মাইল্ড একটা জল হাওয়া আছে, ভীষণই ভালো লাগছে। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে আবার। এখন যদি ওই ইতিহাসের পার্টটা বাদ দিয়ে এই জায়গাটাকে শুধু নিখাদ অবসর যাপনের জায়গা হিসেবেও ভাবি, জায়গাটা সত্যিই ভীষণ ভীষণ ভালো। ফ্যামিলি টাইম কাটানোর জন্য, অলসভাবে জলে ভেসে পড়ার জন্য ফাটাফাটি। এখন যেমন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। ঘড়ি বলছে 1:30। চলো, খিদে পেয়ে গেল, এবার লাঞ্চের পালা। তারপর তোমাদের নিয়ে যাব চায়না তথা পৃথিবীর ইতিহাসের অত্যন্ত এক কুখ্যাত জায়গায়। শোনাবো সেই গল্প, যে গল্পের কথা চাইনিজ সরকারও হয়তো কাউকে জানতে দিতে চায় না। ইনফ্যাক্ট এই ব্যাপারে কথা বলাও এখানে রীতিমতো অপরাধ। যাই হোক, সে গল্প ওখানে গিয়েই হবে না হয়। আপাতত পেট পুজো না সারলে বিপদ হয়ে যেতে পারে।
বেজিং এর সময় দ্রুত শেষ হয়ে আসছে, ইনফ্যাক্ট চায়নার সময় দ্রুত শেষ হয়ে আসছে আর কয়েকটা দিন। আজ আমরা এখান থেকে ওভারনাইট ট্রেনে জার্নি করব। মোট 3খানা ট্রেনের অভিজ্ঞতা আমাদের হলো এই সফরে। ম্যাগলিভ, আমাদের বুলেট ট্রেন, এবং আজকে আমরা যাব স্লিপার ট্রেনে, থার্ড এসি। তো আমাদের ওখানকার যেরকম থার্ড এসি হয়, এটা সেকেন্ড ক্লাস ট্রেন বলা হয় এখানে। তো সেই ট্রেনে আমরা যাব। তো 3 রকম ট্রেনের অভিজ্ঞতা হবে। ওভারঅল প্রথম বিদেশ, একদম অন্য রকম অভিজ্ঞতা নিয়ে ফিরছি। মানে চায়না একদম অন্য রকম একটা জগৎ। যারা অনেক দেশ ঘুরেছে, 10-12খানা দেশ, তারাও এখানে এসে একদমই যাকে বলে বিস্মিত। এরকম অভিজ্ঞতা তাদের আগে কোথাও হয়নি। তো সেই অনুযায়ী দেখতে গেলে আমার প্রথম সফর, প্রথম অভিজ্ঞতা ফাটাফাটি। তো চলো যাওয়া যাক। বেজিংয়ের শেষ লাঞ্চ কমপ্লিট করে আমরা টিয়েনমেন স্কোয়ারে যাব। এই হলো আমাদের আজকের লাঞ্চ ডেস্টিনেশন। ফার্স্ট ইমপ্রেশনে আবহ তো বেশ ভালোই লাগছে। এখানেও আমাদের 3টে টেবিল, 2টো ননভেজ, একটা ভেজ। এত খিদে পেয়েছিল যে সবকটা পদ রেকর্ডও করা হয়নি। যাই হোক, আবহের মতো এখানকার খাওয়া দাওয়াও ফাটাফাটি হলো। And that's the first gate of Forbidden City. We already visited the Forbidden City, and that's the first gate of Forbidden City. In front of that gate, another square. So we call that square Tiananmen Square. বাস থেকে নেমে পড়েছি, হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের এখনকার গন্তব্য টিয়েনআনমেন স্কোয়ার। From here? Where? From here? What's the tent? The white tent? কপাল খারাপ, টিয়েনআনমেন স্কোয়ার বন্ধ আজকে, সোমবার। সবার জন্যই বন্ধ, মানে কোনোভাবেই যাওয়ার কোনো চান্স নেই। এভলিন ট্রাই করলো, কিন্তু বলছে কোনোভাবেই সম্ভব নয়। আমরা আপাতত বাইরে থেকে যাওয়ার চেষ্টা করছি, হেঁটে যতটা কাছে যাওয়া যায়। ভেতরে তো ঢুকতে পারবো না, বাইরে থেকে যদি দেখা যায় সেই চেষ্টা আর কি। ওই রাস্তাটা দিয়েও ঢুকতে দিল না। আমরা আবার ব্যাক করে পুরো রাস্তা ওপার থেকে এপারে এসে এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। দূর থেকে দেখতে পাবো আশা করি। মনে আছে গত পর্বে তোমাদের ফরবিডেন সিটিতে নিয়ে গিয়েছিলাম। এই টিয়েনআনমেন স্কোয়ারই সেই ফরবিডেন সিটির মূল দরজা। বর্তমানে এটাই চীন সরকারের যাবতীয় কর্মকাণ্ডের পীঠস্থান। কদিন আগেই ট্রাম্প এখানে এসেছিল। যা কানাঘুষো শুনছি তাতে এই মুহূর্তে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এসেছে। সেই কারণেই ভেতরে কাউকে যেতে দিচ্ছে না। যাই হোক, কাছ থেকে দেখতে পাচ্ছি না, তার একটা আফসোস তো আছেই। কিন্তু কি আর করা যাবে, চাইলেই তো সবার পাওয়া যায় না। তাছাড়া সব পেলে তো নষ্ট জীবন। তাই থাক, এইটুকু আক্ষেপ থাক। বেটার লাক নেক্সট টাইম। বাই বাই Bye 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 bye. বাই বাই। Bye 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 bye. বেজিং আমরা অলমোস্ট 4 দিন কাটালাম আমাদের ড্রাইভারদার সাথে। এভলিনের সাথে একদিন কম, কিন্তু এইবার ওদেরকে বিদায় জানানোর পালা। অলরেডি ড্রাইভার দাদাকে আমরা বিদায় জানিয়েছি। খুব ভালো মানুষ, আমাকে একটা গিফটও দিয়েছে এবং হাসিটা ভীষণ ভীষণ পিওর। সেটা দেখেই বোঝা যায় যে ভালো মানুষ। আর এভলিনের মতো গাইড থাকলে যে কোনো ট্রিপই ভালো হয়। আমাদের এখনো পর্যন্ত পাওয়া বেস্ট গাইড এভলিন এই ট্রিপের। যাই হোক, এবার আমাদের পরের গন্তব্য ওজিয়ান। আজকে ওভারনাইট ট্রেন। এখন ট্রেন স্টেশনে ঢুকবো আমরা। বেশ কিছু ফর্মালিটিস আছে চেক ইনের, বোর্ডিংয়ের আর কি। পাসপোর্ট 2বার চেক করবে। চলো দেখা যাক কেমন প্রসেস, কি বৃত্তান্ত, সব জানাবো।
এখানে আমাদের ব্যাগ চেক হলো প্রথমে স্ক্যানারে, এইবার আমাদের পাসপোর্ট চেকিং হবে। There, ইউ আর কামিং? waiting. Yeah. Because I need waiting for them. Everything fine. Okay. I go. পাশাপাশি টোটাল 8খানা এসকেলেটর। আমাদের ট্রেন D43 4 নম্বরে দিয়েছে 8:30টার সময় ছাড়ার কথা। এই হলো 4 নম্বরের ওয়ে, আর এইটা হলো ওয়েটিং হল। সাইজটা দেখো শুধু। এই যে আমাদের লাগেজগুলো আমাদের প্রতিনিধিত্ব করছে ওয়েটিং লাইনে দাঁড়িয়ে। 7:50 বাজে গেট খুলে দিল। এইটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন। আমার কোচ নাম্বার 1, মানে ফার্স্ট কামরাতেই আমরা। অনির্বাণদাদেরও তাই। তোমার পিছু ছাড়ছি না। এই হচ্ছে ফার্স্ট ভিউ। এইটা আমার টিকিট, 9 মিডল। এই যে মিডলের সাইন এইটা, আপারের সাইন এইটা, লোয়ারের সাইন এইটা। এখানে এরকম 1 2 3, খুব বেশি চওড়া নয়, সরু, এবং আমাদের ইকোনমি ক্লাসের মতো অনেকটা। এই যে আমার দুটো কাঁধ লেগে যাচ্ছে, এতটাই চওড়ায় ছোট আর কি। খুবই মানে সাফোকেটিং ব্যাপারটা। প্লাস সেই বার্থগুলো বেশ ছোট, মানে চওড়ায় অনেকটাই ছোট, লম্বায় ঠিকঠাক। এখানে একটা ছোট্ট মিড ট্রে রয়েছে, যেরকম থাকে আর কি। চার্জিং পোর্ট রয়েছে। আরেকটা জিনিস, এখানে কোনো সাইড লোয়ার বা সাইড আপার নেই। তার পরিবর্তে মানে অনেক সময় কি হয়, নিচের যেজন তিনি শুয়ে পড়লে বাকি যারা তারা তো বসে থাকতে পারবে না, তো তাদের বসার জন্য এই যে সাইডে এরকম বেশ কিছু ছোট ছোট চেয়ার মতো দেওয়া, মানে যেখানে তোমরা বসতে পারবে, এবং এখানে এরকম টেবিল দেওয়া আছে যেখানে খেতে পারবে। তো এইটা একটা ভালো জিনিস যে যারা মিডিল আর আপার তাদের জন্য এটা ভেবেছে। তবে এটাও ফ্যাক্ট যে সাইড আপার লোয়ার নেই। যে সিটটা আমার সবচেয়ে পছন্দের, সাইড লোয়ার, সেটাই নেই। আরও একটা জিনিস যেটা পজিটিভ সাইড, যদিও কনজেস্টেড, কিন্তু নিচে এই মিডিল বার্থ থাকাকালীনও নিচে কিন্তু বসা যায়, অনেকটা স্পেস আছে, মানে মাথায় লাগবে না, যে মাঝখানে শুয়ে থাকবে সেই অবস্থাতেও নিচে চাইলে বসতে পারবে কেউ, অনেকটাই স্পেস, হাইটটা অনেকটা। কিন্তু আবারও খুবই শর্ট স্পেস, চওড়া এতটা কম যেখানে ঠিক করে এভাবে দাঁড়ানো যাচ্ছে না। হ্যালো, আচ্ছা, উনি এখানকার স্থানীয় মানুষ, এবং আমরা কিভাবে কমিউনিকেশন করছি দেখো, একটা অ্যাপ আছে যেটা দিয়ে উনি কথা বলছেন, এবং সেটা ট্রান্সলেট করে আমাকে দেখাচ্ছেন, আমি সেটা দেখে রিপ্লাই দিচ্ছি। হোয়াট ডু ইউ ডু? 是做什么的？我的工作嘛，买 job？ ইয়া 是的，以前做工程，现在做 I used to work on 投 construction 资。 site. And now I'm in the investment field. ও দ্যাটস গ্রেট। চাইনিজ শিখলাম। হাউ আর ইউ মানে হচ্ছে মানে তুমি কেমন আছো, এটা চায়নায় চাইনিজ ভাষায় ম্যান্ডারিনি বলে নি হামা, Hello. আর হ্যালোকে বলে নি হা, আর হাউ আর ইউ নি হামা। Hello. How are you? How are you doing? আরও এক বন্ধু পেয়েছি, ও কলেজ স্টুডেন্ট, কিন্তু ও ইংলিশটা ভালো বলে। হ্যালো, Hello. হাউ আর ইউ? I'm good. আমার ঘড়িতে 8:30, ট্রেন ছেড়ে দিল। এই যে 非常好， এটা ওভারনাইট ট্রেন, মাত্র 2টো স্টপ আছে। 这是一趟 ও তারপর আমরা সোজা যাব শিয়ান। কাল 8:30টায় আমাদের নামার কথা শিয়ানে। আর এই যে দাদা যার সাথে আমি কথা বলছি এতক্ষণ ধরে, ওই দাদাও শিয়ানের বাসিন্দা, 1 সপ্তাহ আগে বেজিং এসেছিল নিজের কাজে।
শিয়ানের পথে। বাইরের ল্যান্ডস্কেপ পুরো পাল্টে গেছে। চায়নায় নেচারের ছোঁয়া যেটা বলছিলাম সেটা এখানে ভরে ভরে আছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে পাহাড় বিছিয়ে রয়েছে, তার মাঝখান থেকে ট্রেন ছুটে চলেছে। এবার গত রাতের অভিজ্ঞতা সম্পর্কে বলি। এখন পর্যন্ত চায়নায় আমরা 3 রকমের ট্রেন চললাম। ম্যাগলিফ প্রথম, তারপর বুলেট, আর তারপরেই সেকেন্ড ক্লাস ট্রেন বা থার্ড এসি, আমাদের ওখানকার থার্ড এসি সমতুল্য যে ট্রেন। ওভারঅল ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং আধুনিক কোচগুলো। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে স্পেসটা বড্ড কম, টয়লেটটাও ছোট, অনেকটাই ছোট, ঢুকলেই শেষ হয়ে যায়। আমাদের ওখানকার টয়লেটগুলো বড় এবং সংখ্যায় বেশি। আমাদের ওখানকার টয়লেট এখানে একটা সাইডে দুটো করে টয়লেট রয়েছে, আমরা ওখানে 4টে করে টয়লেট থাকে, দুটো কাউন্টারের মাঝখানে জায়গায়। আর আরেকটা জিনিস যেটা একদমই মাথায় রেখো, এখানে আসলে যদি তোমাদের টাইপ সি ফোনও হয়, টাইপ সি টু টাইপ সি কেবল এখানে কাজ করে না, কারণ একটা সাইডে টাইপ এ রাখতে হয়। ওই টাইপ এটা দিয়েই এখানকার ম্যাক্সিমাম লোক চার্জ করে। তো টাইপ এ টু টাইপ সি বা টাইপ এ টু টাইপ বি এই কেবলগুলোর সাথে রেখো, নাহলে কিন্তু বিপদে পড়বে, চার্জ দিতে পারবো না। আমি পারছি না চার্জ দিতে, আমাকে যার কাছে টাইপ এ টু টাইপ সি আছে তাকে বলতে হচ্ছে যে দেওয়ার জন্য। ও একটা তার কিন্তু টাইপ এ টু টাইপ সি ক্যারি, এটুকুই বলার। ওভারঅল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। সব থেকে বড় কথা, ট্রেন স্টার্ট হলেও বোঝা যায় না, ট্রেন থামলেও বোঝা যায় না। ওভারঅল ট্রানজিশনটা এত স্মুথ, এবং ট্রেন চলছে সেটাই বোঝা যায় না। দেখো এখন ট্রেন চলছে, কোনো আওয়াজ নেই ট্রেন চলার। যাই হোক, যেটা আরও একটা বলার ভুলে গেছিলাম, লাইটটা জ্বলে উঠলো। এখন বাজে 7টা, মানে 10টায় এখানে সেন্ট্রালাইজ সিস্টেম। 10টার সময় একদম সব লাইট বন্ধ করে দেওয়া হয়, আর 7টার সময় আবার জ্বালিয়ে দেওয়া হয়। এটা একটা ভালো জিনিস। কি লাগছে? আচ্ছা, একটা মজার ঘটনা বলি। আমার সহযাত্রী চাইনিজ দাদাকে জিজ্ঞেস করেছিলাম এখানে করাপশন আছে কি নেই। দাদা একটু হেসে উত্তর দিল, উই আর নট অ্যালাউড টু টক অ্যাবাউট দিস। যদিও আগে থেকে অনেক শুনেছি, তাও এখানকার ফ্রিডম অফ স্পিচের ফ্রিডম সম্পর্কে আরো একটু স্পষ্ট ধারণা পাওয়া গেল, তাই না? আমি আর দাদা বসে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখছি। और खजाना वगैरह ढूंढने के लिए श्रीलंका की सेना ने आसपास के गांव के लोगों की मदद से। সত্যি বলতে এই ট্রেন জার্নিটা না হলে, এরকম সহযাত্রীদের না পেলে, আমি হয়তো ওদের আন্তরিকতা, ওদের চিন্তা ভাবনা সম্পর্কে অনেক কিছুই না জেনেই ফিরে যেতাম। তাই এই ট্রেন জার্নিটা এই মানুষগুলোর জন্যই আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থাকবে আজীবন। ঘড়ি বলছে 8:28। আমরা নেমে পড়েছি জিয়ান স্টেশনে ওভারনাইট ট্রেন জার্নি করে। আমাদের ট্রেনের নাম্বার ছিল D43। এটা বেজিং থেকে জিয়ান হচ্ছে আমাদের টার্মিনাল স্টেশন, মানে এই D43 ট্রেনটা এখানেই এসে শেষ দাঁড়ায়। চলো আপাতত বাইরে যাওয়া যাক। আগে একটু ফ্রেশ হতে হবে, ব্রেকফাস্ট সারতে হবে, তারপর বাকি সবকিছু। এই হচ্ছে জিয়ানের ফার্স্ট লুক। স্টেশনের বাইরের চত্বর এটা, কত নিট অ্যান্ড ক্লিন। আমাদেরও জাস্ট এই জিনিসগুলোই শিক্ষা নেওয়ার, যে এখানকার মানুষ কতটা অর্গানাইজড, কতটা তাদের দেশকে তারা গুছিয়ে রাখছে, পরিষ্কার রাখছে। এই জিনিসটা যদি আমরা করতে পারি, আমাদের আর অনেক কিছুতেই আমরা কিন্তু এগিয়ে। আমাদের আন্তরিকতা, আমাদের সংস্কৃতি, রিচ কালচার, সেই সব জায়গায় আমরা অনেক এগিয়ে। শুধু একটু সিভিক সেন্স আর একটু দায়িত্ববোধ আনতে হবে। যেহেতু কাল ওভারনাইট জার্নি করে আমরা এখানে এসেছি, সারাদিন একই ড্রেসে ছিলাম, কেউ ফ্রেশ হতে পারেনি, মানে নিজেদের মতো করে হওয়ার স্কোপ ছিল, কিন্তু সেই অর্থে ট্রেনে তো সেভাবে ফ্রেশ হওয়া যায় না। তাই শুভম আমাদের একটা হোটেলে নিয়ে এসছে যেখানে আমরা একটু ফ্রেশ হতে পারি। এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো। শুভম, ওভার টু ইউ, নেক্সট প্ল্যান কি? নেক্সট আমরা এখান থেকে আমাদের সিটি ট্যুর আছে, তারপরে হচ্ছে সিটি বেল ট্রাম টাওয়ার আছে। সব কিছু করে আমরা রাত্রে আমরা ডাইনাস্টি শো দেখে ডিনার করে দেন চেক ইন।
ঘড়ি বলছে 9:54, আমাদের জিয়ান ট্যুর শুরু হয়ে গেছে। আমাদের গাইড ভিভিয়ান ও এক্সপ্লেইন করছে জিয়ান সম্পর্কে। Australian side, and then they move the power plant to other place and build a museum on the top to protect it. আচ্ছা, এখানে বলে রাখি, এই যে স্মাইলস ফর মাইলসের সাথে যে চার্মিং চায়না সফরটা আমরা করছি 8 রাত 9 দিনের, এটাই আমাদের পার হেড খরচা পড়েছে 1,95,000 টাকা। এয়ার ফেয়ারও এটাই ইনক্লুডেড। পার্সোনাল এক্সপেন্স ছাড়া এটাতে আর কোনো হিডেন চার্জেস নেই। আর হ্যাঁ, এই প্যাকেজ কস্টটা ডলারের ভ্যালু সেই সময় কত যাচ্ছে তার উপর ডিপেন্ড করে। যাই হোক, যেটা বলার, এসপিএম এর সাথে ঘোরার অভিজ্ঞতা আমার খুব ভালো। সব থেকে ভালো যেটা লেগেছে, এরা আন্তরিকতার সাথে সবার সুবিধা অসুবিধাকে ট্যাকেল করে। বেসিক্যালি কলকাতা থেকে হাত ধরে ঘুরিয়ে আবার কলকাতাতে ছেড়ে তবে ওদের ছুটি। তো তোমরা যারা ভালো এজেন্সির খোঁজ করছো বিদেশ সফরের জন্য, নাম্বার দিলাম স্ক্রিনে আর ভিডিও ডেসক্রিপশনে, যোগাযোগ করে দেখতে পারো।平凡的人们给我最多感动，再没有恨，也没有了痛，但愿人间处处都有爱的影踪。আমাদের গাইড ভিভিয়ান কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সকলের মন পাওয়ার। কখনো গান শুনিয়ে, কখনো মজার কথা বলে। মাঝে মাঝে ব্যাপারটা একটু বোকা লাগলেও ওর চেষ্টাকে সম্মান জানাতেই হয়। যাই হোক, তোমাদের তো বলাই হয়নি আমরা এখন কোথায় যাচ্ছি। আচ্ছা থাক, এসেই তো গেছি, ওখানে গেলেই দেখতে পাবে। Xuanzang, the first leader of his temple. So in the ancient time, he was not satisfied with the Buddhist scriptures and statues which we had in China. So he went to India to get the Buddhist scriptures back. আমরা চলে এসেছি আমাদের প্রথম দ্রষ্টব্য জিয়ানের, জায়েন্ট ওয়াইল্ড গুজ পগোডা বা বিগ ওয়াইল্ড গুজ পগোডা বলে ওরা। সেখানে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। ভিভিয়ান চলে গেছে টিকিট কাটতে। আপাতত শুধু এটুকু জেনে রাখো, এই জায়গাটার সাথে আমাদের দেশের একটা বড় কানেকশন আছে। বাকিটা ভেতরে ঢুকে বলছি। ওই যে উঁচু মিনার মতো স্থাপত্যটা দেখছো, ওটাই জায়েন্ট বা বিগ ওয়াইল্ড গুজ প্যাগোডা। শিয়ান শহরকে বলা হতো প্রাচীন সিল্ক রুটের প্রবেশদ্বার বা স্টার্টিং পয়েন্ট। মধ্য এশিয়া, পারস্য এবং ভারতের সাথে চীনের বাণিজ্যের যে মূল ধমনী, সেই সিল্ক রুটের পূর্ব প্রান্তের শেষ স্টেশন ছিল এই শহর। আর ঠিক এই কারণেই সিল্ক রুট আর এই প্যাগোডার সম্পর্কটা ভীষণ গভীর। সিল্ক রুট দিয়ে শুধু রেশম, সোনা বা মশলাই পারাপার হতো না, এই রুট ছিল চিন্তাভাবনা আর ধর্মের আদান প্রদানের হাইওয়েও। ভারত থেকে বৌদ্ধ ধর্ম এই সিল্ক রুটের দুর্গম মরুভূমি আর পাহাড় পেরিয়েই চীনে প্রবেশ করেছিল। আর এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে ছিলেন পরিব্রাজক হিউয়েনসাং, চীনে যার লোকাল নাম হলো তাওয়েংসাং বা শুয়ানজাং। তো হিউয়েনসাং যখন বৌদ্ধ ধর্মের মূল পাণ্ডুলিপিগুলোর খোঁজে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন চীনের তাং রাজবংশের সম্রাট দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু হিউয়েনসাং দমে যাননি। 629 খ্রিস্টাব্দে তিনি এই সিল্ক রুটের উত্তরের শাখাটি ধরেই গোপনে চীন থেকে বেরিয়ে পড়েন। গোবি মরুভূমি, তিয়ানশান পর্বতমালা, খোটান ও কুচার মতো সিল্ক রুটের বিখ্যাত সব বাণিজ্য শহর পেরিয়ে চরম প্রতিকূলতা পার করে তিনি ভারতে পৌঁছান। সিল্ক রুট না থাকলে তার পক্ষে ভারতে পৌঁছানো অসম্ভব ছিল। ভারতে 17 বছর কাটানোর পর হিউয়েনসাং 645 খ্রিস্টাব্দে চীনে ফিরে আসেন। তবে এবার তিনি আর অপরাধী ছিলেন না।
সম্রাট তাকে বীরের সম্মান দিয়ে স্বাগত জানান। তার সাথে ছিল সিল্ক রুট দিয়ে বয়ে আনা এক বিশাল সম্পদ, 657টি সংস্কৃত বৌদ্ধ পাণ্ডুলিপি, বুদ্ধের দোবশেষ এবং বহু মূর্তি, যা তিনি ঘোড়া আর উটের পিঠে চাপিয়ে নিয়ে এসেছিলেন। চীনে ফেরার পর এই বিপুল পরিমাণ ভারতীয় জ্ঞানভাণ্ডারকে এক জায়গায় সুরক্ষিত রাখা এবং সেগুলোকে চীনা ভাষায় অনুবাদ করার জন্য একটা স্থায়ী ঘাঁটির প্রয়োজন ছিল। সেই প্রয়োজনেই 652 খ্রিস্টাব্দে তৈরি হয় এই জায়ান্ট ওয়াইল্ড গুজ প্যাগোডা। ওভারঅল ফাটাফাটি একটা অভিজ্ঞতা, দারুণ স্নিগ্ধ অভিজ্ঞতা। জায়ান্ট ওয়াইল্ড গুজ প্যাগোডা বা বিগ ওয়াইল্ড গুজ প্যাগোডা, এর সাথে আমাদের ভারতের ইতিহাস বা ভারতের ব্যবসায়িক ইতিহাসের ওতপ্রোত কানেকশন, আমাদের ওল্ড সিল্ক রুট, তার সাথে কত ইতিহাস জড়িয়ে এখানকার, সেটা অলরেডি তোমরা শুনলে। আমার তো গায়ে কাঁটা দিচ্ছে এখানে এসে, দারুণ দারুণ অপূর্ব, মাস্ট ভিজিট প্লেস। চলো সাইট সিং এর আরও একটা উইকেট ডাউন। এবার ড্রাম টাওয়ার, বেল টাওয়ার আর মুসলিম কোয়ার্টারের পালা। আচ্ছা, তোমরা তো আমার সাথে কুনমিং ঘুরলে, সাংহাই ঘুরলে, বেজিং ঘুরলে, আর এখন জিয়ান ঘুরছো। কোনটা সব থেকে টাচ করলো? আমি কিন্তু কম্প্যারিজন করছি না, সব থেকে মনকে ছুলো কোনটা। আমায় যদি জিজ্ঞেস করো, আমি বলবো জিয়ান। প্রায় 650 বছর পুরনো সিটি ওয়াল দিয়ে ঘেরা একটা ছোট্ট শহর, যা কিনা সেই সময়ের সিল্ক রুটের প্রবেশদ্বার ছিল। জাস্ট ভাবো তো সেই সময়ের রমরমা ব্যাপারটা। আজও গমগম করছে শহর, কিন্তু আধুনিকতার চাকচিক্যে। তবে হ্যাঁ, সেই সময়ের এসেন্সটাও অক্ষুণ্ণ রয়েছে, এবং সেটাই এই জিয়ানকে আমার কাছে বাকিদের থেকে আলাদা করেছে। যাই হোক, আরো অনেক অনেক গল্প আছে এখানে, সব বলবো ধীরে ধীরে। আপাতত চলো, আমরা এসেই গেছি টাওয়ারের কাছে। এইটা হচ্ছে ড্রাম টাওয়ার। অনেকগুলো ড্রাম দেখা যাচ্ছিল দূর থেকে। 1380-র দশকে মিং আমলে তৈরি এই যমজ টাওয়ার ছিল প্রাচীন শিয়ানের ঘড়ি। ভোরে বেল টাওয়ারের ঘন্টার আওয়াজে শহরের ফাটক খোলা হতো, আর সন্ধে ড্রাম টাওয়ারের ঢাকের শব্দে ফাটক বন্ধ করে সবাইকে ঘরে ফেরার সংকেত দেওয়া হতো। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই মিনার শিয়ানের ইতিহাসের অতন্দ্র প্রহরী। চায়নার মানুষজন ফুলকে যে কি পছন্দ করে সেটা দেখেও খুব ভালো লাগলো। আরেকটা জিনিস যেটা বেশ নোটিস করার মতো, ছোট ছোট পার্ক, সেগুলো ফুল দিয়ে সাজানো, কিন্তু সেই ফুলগুলো কি কালার, কতটা ভাইব্রেন্ট, কতটা উজ্জ্বল কালার, এত ভালো লাগছে দেখতে। এই যে ছোট্ট ছোট্ট জায়গায় ফুল দিয়ে সাজানো, এদিকে এদিকে ভরে ভরে আছে ফুল, কিন্তু কি ভাইব্রেন্ট কালার, তাই না? জিয়ানে কিন্তু যতগুলো জায়গা এখনো পর্যন্ত গেছি, তার মধ্যে সবচেয়ে গরম এই মুহূর্তে ফিল করতে পারছি। বেজিং এর থেকেও গরম এখানে বেশি, অথচ আসার সময় কিন্তু প্রচুর পাহাড় দেখলাম। এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই দেখো ফুল, এখানে প্রত্যেকে ফোন নিয়ে বসে বসে কি সব করছে। জিজ্ঞেস করলাম ভিভিয়ানকে, বলছে ওরা টিকটকে কিছু একটা করছে। টিকটক এখানে প্রচন্ড জনপ্রিয়, যার জ্বরে 8 থেকে 80 প্রায় সবাই কাবু। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে মুসলিম কোয়ার্টার। রাইট। মুসলিম কোয়ার্টারে কি পাবো? ওখানে গিয়ে ওদের কিভাবে ওদের থাকা খাওয়া, মেনলি ওখানে ফুড এক্সপ্লোর। আচ্ছা, চায়নাকে নিয়ে আমরা যেগুলো সাধারণত বলি যে চাইনিজ ফুড, হ্যাঁ, অনেকে অনেক রকম অনেক কিছু বলে যে এইটা খায় ওইটা খায়, সেই ব্যাপারটাই হচ্ছে আমরা ওখানে গিয়ে দেখতে পাবো যে ফুড কালচার, কি কি কুখ্যাত জিনিস খায় ওরা, তাই তো? সব আছে ওখানে। আই মিন এমন কোনো জন্তু নেই যে ওখানে পাওয়া যায় না, সবই আছে। তো এটা একটা সামনাসামনি আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন যে কেউ গিয়ে। এটা কিন্তু দুর্বল হৃদয় মানুষের জন্য নয়। এই পরের পার্টটা, অনেকে এটা সহ্য করতে পারে না, অনেকের ভমিটিং টেন্ডেন্সি আসে ভিতরে ঢুকে। আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন চীনের চ্যাংআন বা আজকের শিয়ান শহরটি ছিল পৃথিবীর বাণিজ্যের প্রধান রাজধানী, সেই সময়ে দূর মরুভূমি থেকে দুর্গম পথ পেরিয়ে উটের পিঠে চড়ে এখানে এসে পৌঁছতেন আরব, পারস্য এবং মধ্য এশিয়ার মুসলিম বণিক আর পর্যটকরা। তারা ভালোবেসে থেকে গিয়েছিলেন এই মাটির টানে। স্থানীয় চীনাদের বিয়ে করে গড়ে তুলেছিলেন নিজেদের সমাজ। সংস্কৃতির সেই মেলবন্ধনে জন্ম নেওয়া মানুষদের আজ বলা হয় হুই মুসলিম।
এবং তাদের সেই শতাব্দী প্রাচীন আবাসের নামই হলো এই মুসলিম কোয়ার্টার। কত রকম স্মেল যে এখানে নাকে আসছে, এরকম জায়গায় গেলে স্বাভাবিক সেটাই। অনেক জায়গায় অনেক কিছু রান্না হচ্ছে, ভাজা হচ্ছে, তো তাদের সব স্মেল এখানে একসাথে একটা জড়িয়ে খিচুড়ি তৈরি হচ্ছে। এই স্মেলটা অনেকেই নিতে পারে না, সেই কারণে তাদের ভমিটিং টেন্ডেন্সি হয়। এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই, আমার যেমন হচ্ছে না, তবে সবার তো সমান নয়, অনেকেরই হতেই পারে। এখানে সুভিনিয়ার শপসও আছে, প্রাইস ঠিকঠাক, মানে বার্গেন মার্কেট থেকে খুব ডিফারেন্স নেই। বার্গেন মার্কেট যেখানে বার্গেন করে তোমরা যে দামে আনবে, এখানে নর্মালি সেই দামের কাছাকাছিই আছে। এগুলো আমরা কুমলিং থেকে 10 ইউয়ানে কিনেছি, এইগুলো এখানে 3.9 ইউয়ান। তো আমরা কুমলিং থেকে কিনে লস করেছি। বেসিক্যালি এটা একটা খাদ্য গলি, তো এখানে যারা বিভিন্ন রকম জিনিস টেস্ট করতে চাও তারা আসতে পারো, প্লাস অনেক কিছু কিনতেও পারবে, সুভেনিয়ার নিয়েও যেতে পারবে। দাম কিন্তু আবারও বলছি বেশ কম, এখানে চ্যালেঞ্জিং প্রাইস। তো মুসলিম কোয়ার্টারে এলে একটু আধটু সুভেনিয়ার শপিংও চলতেই পারে। ঘড়ি বলছে 1:15, আর পারা যাচ্ছে না, তাই লাঞ্চ ব্রেক। উদরপূর্তি ডান, ব্যাক টু পথ। একটু আগে তোমাদের বলছিলাম না, প্রায় 650 বছরের এক পুরনো সিটি ওয়ালে বেষ্টিত এই শহর। চলো এবার সেই পাঁচিল টপকানোর পালা, থুড়ি পাঁচিলে ওঠার পালা। ইনফ্যাক্ট এখানেও একটা দারুণ গল্প আছে। মিং রাজবংশের প্রথম সম্রাট যখন সবে সিংহাসনে বসেছেন, তখন এক সাধু তাকে এসে গোপনে পরামর্শ দিয়েছিলেন, শহরের প্রাচীরগুলো অনেক উঁচুতে বাঁধুন আর শান্ত মাথায় প্রচুর খাদ্যশস্য মজুত করুন। সম্রাটের মনে ধরেছিল সেই উপদেশ। নিজের সহজাত দূরদর্শিতা আর সাধুর সেই মন্ত্রকে এক করে তিনি তৈরি করতে শুরু করলেন এক অভেদ্য দুর্গ, যার ফলশ্রুতি আজকের এই শিয়ান সিটি ওয়াল। টোটাল 64টা সিঁড়ি, খুব বেশি স্টিফও না, চাইলে বয়স্ক মানুষ আসতে পারবেন এবং আসা উচিত। টাং রাজবংশের পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষের ওপর 1370 খ্রিস্টাব্দে তৈরি এই প্রাচীরটি আজ কেবল পাথর আর ইটের দেওয়াল নয়, এটি চীনের বুকে টিকে থাকা সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় এবং সবচেয়ে সুরক্ষিত এক সামরিক রক্ষা কবচ। প্রায় 14 কিলোমিটার দীর্ঘ আর 40 ফুট উঁচু এই প্রাচীরটির ওপরের অংশটি এতটাই চওড়া যে সে আমলে অনায়াসে কয়েকটি যুদ্ধরথ পাশাপাশি চলে যেতে পারত। আর প্রতিটি ইটের জোড়ের পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন কলা। সে যুগে কংক্রিট ছিল না, তাই চুন আর মাটির সাথে মেশানো হয়েছিল আঠালো চালের গুঁড়ো, যার শক্ত বাঁধন শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় ভূমিকম্প আর কামানের গোলাকেও বুড়ো আঙুল দেখিয়ে আজ অবধি বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রাচীরের সামরিক নকশা ছিল এক কথায় নিখুঁত আর মারাত্মক, যার মূল ফটকগুলো পার হয়ে শত্রুরা ভেতরে ঢুকলেই চারিদিকের দেওয়ালের এক অবরুদ্ধ ফাঁদে বা ব্লাইন্ড জোনে পড়ে যেত এবং ওপর থেকে নেমে আসতো তীর আর গরম তেলের বৃষ্টি। এক কথায় যাকে বলে মারণ কূপ। এতক্ষণ পাঁচিলের ওপরের দৃশ্য দেখিয়েছি, এবার পাঁচিল থেকে বাইরের দৃশ্যটা দেখো। এই যে পরিখাটা, এটা কিন্তু সুরক্ষার জন্য বানানো হয়েছিল, মানে শত্রুরা যখন আক্রমণ করবে তখন এই পরিখা পার হওয়ার সময় এখান থেকে তীর ধনুক মারা হতো, যার জন্য এই পরিখা। এটাই হচ্ছে কালচার। পুরনো আমলের সাজ পোশাক পরে এখানকার মেয়েরা ফটো তুলতে খুব পছন্দ করে, পুরো ডায়নেস্টিদের মতো। ফটোশুট চলছে, আর এইদিকে আবারও সোজা কত দূর চলে গেছে ওয়াল। কত চওড়া ওয়ালটা দেখো শুধু। Dear visitors, please be reminded that the Yangming Gate
Lost City. Enjoy your tour. যত দূর চোখ যায় ডান দিকে লাল ল্যান্টার্নের সারি, অনেক দূরে আর মিলিয়ে গেছে, দেখা যাচ্ছে না, এত লম্বা একটা সোজা ওয়াল। এবার তোমাদের নিয়ে যাচ্ছি আরও একটা ঐতিহাসিক জায়গায়, যার পোশাকি নাম সুইউয়ানমেন স্কোয়ার। দেখো, এখনো ঢুকতেই পারিনি স্কোয়ারে, তার আগে থেকেই এখানকার ক্যালিগ্রাফি শিল্পীরা রং তুলি নিয়ে বসে পড়েছেন রাস্তার পাশে। এই যে ক্যালিগ্রাফি দেখছো, এটাই এই সুইউয়ানমেন স্কোয়ারের মূল ঐতিহ্য। এই চত্বরের বাতাসে কালির একটা মিষ্টি গন্ধ মিশে থাকে। বলাই বাহুল্য, তার আসল উৎসই হলো এই ক্যালিগ্রাফি। চীনের মানুষের কাছে এটি কেবল সুন্দর একটা লেখা নয়, এটি হলো এক ধরনের আধ্যাত্মিক সাধনা এবং গভীর শিল্পকলা। 1592 খ্রিস্টাব্দে ফেং চংওয়েই নামের এক বিদ্রোহী পণ্ডিত এই গলিতে গড়ে তোলেন উত্তর চীনের সবথেকে বড় পাঠশালা গুয়ানঝং একাডেমি। সরকারি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এই মুক্তিযোদ্ধাদের পাঠশালাটি 1626 সালে সম্রাটের নির্দেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলেও পরবর্তীতে একে আরও রাজকীয় রূপে পুনর্নির্মাণ করা হয়। এই একাডেমির নাম থেকেই গলির নাম হয় সুইউয়ানমেন বা একাডেমির দরজার গলি। রাজকীয় এই পাঠশালা আর ঠিক পাশেই থাকা প্রাচীন পাথুরে লিপির মিউজিয়ামের আকর্ষণে শতাব্দীর পর শতাব্দী ধরে চীনের সমস্ত নামী চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফারেরা এখানে এসে আস্তানা গড়তে শুরু করেন। তাই এই গলি কোনো সাধারণ বাজার নয়, এটি 400 বছরেরও পুরনো মুক্ত চিন্তা আর রাজকীয় শিল্পের এক ঐতিহাসিক চত্বর। তাই জিয়ান এলে অবশ্যই ঢুমেরও কিন্তু। আচ্ছা, প্ল্যান চেঞ্জ। আগে ঠিক করা হয়েছিল একেবারে ডিনার সেরে তারপর চেক ইন করবো হোটেলে, কিন্তু গ্রুপের সবাই বলছে একটু ফ্রেশ হওয়া খুব দরকার। তাই এখন আমরা যাচ্ছি হোটেলে চেক ইন করতে, তারপর আবার বেরোবো। এই হলো আমাদের আজকের হোটেল। বাহ, ফার্স্ট ইমপ্রেশনে হোটেলের লবি এরিয়াটাকে আমার বেশ প্রিমিয়াম এবং ক্লাসি মনে হচ্ছে। আশা করি এর ঘরগুলোও খুব ভালো হবে। আমার রুম নম্বর 613, 608 ওইদিকে। ঘরে ঢুকে শুট করতে করতেই ব্যাটারি শেষ হয়ে গেছিল। যাই হোক, আরেকবার দেখে নাও, এটা আমার 613 নম্বর রুম। এই হচ্ছে 613 নম্বর রুমের ইন্টেরিয়ার। এদিকে একটা সিঙ্গেল বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড আছে। খুব সুন্দর ওয়াল টেক্সচার রয়েছে লন্ডনের। ওখানে ক্লক টাওয়ার রয়েছে, ওখানে রয়েছে হোয়াইট হাউস। দারুণ লাইটিং, খুব কোজি, সিম্পল ইয়েট ওয়ার্ম লাইটিং। দুদিকে দুটো বেডসাইড টেবিল রয়েছে। একটা জিনিস দেখাই, এখানে কিন্তু ওনারা চার্জারও দিয়েছেন, আর এইখানে ওনারা দিয়েছেন ডু নট ডিস্টার্ব সুইচ, চেক আপ সুইচ, চেক আউট সুইচ, আর্ট ল্যাম্প, লাইট বেল্ট, মাস্টার সুইচ, যেটা পুরোটা সব বন্ধ হয়ে যাবে। আর এইখানে দেখাই কি কি দিয়েছে। এখানে ইন্টারকম রয়েছে, একটা নোটপ্যাড রয়েছে, এখানে টিভির রিমোট আছে, আর এখানে দেখো মাস্টার সুইচ রয়েছে, লেজার লাইট রয়েছে, আর্ট ল্যাম্প রয়েছে। ডোর ওপেন ক্লোজ এখান থেকেই করা যাবে। এখানে রয়েছে কার্টেন ওপেন, কার্টেন ক্লোজ, মানে এই পর্দাটা সুইচ দিয়েই ওপেন ক্লোজ হয়, ঠিক নোভোটেলের মতো। আর এদিকে এখানে আমার ডেস্ক রয়েছে, অলরেডি চার্জে বসিয়েছি। একদম চার্জ ছিল না, ওভারনাইট ট্রেন জার্নি ছিল, চার্জ দিতে পারিনি। খুব সুন্দর একটা আইফেল টাওয়ারের ছবি। এখানে একটা টেবিল ল্যাম্প, এইদিকে সোফা রয়েছে, টেবিল রয়েছে, টি টেবিল। এখানে একটা ছোট্ট টেবিল ওয়ার্কিং ডেস্কে কাজ করার জন্য। এদিকে ডাস্টবিন রয়েছে, এপাশে টিভি রয়েছে। এদিকে গেলে ইলেকট্রিক কেটেল রয়েছে, দুটো জলের বোতল দিয়েছে, এখানে দুটো মাগ দিয়েছে, কাপ প্লেট রয়েছে, চায়ের স্যাশে, কফি। এইদিকে যদি ঘুরি, এটা হচ্ছে বেসিন সেকশন, হাত ধোয়া, এখানে আয়না। আর এইটা বাথ সেকশনটা সেপারেট করা, এটা বাথ সেকশন। আর এইদিকে এইটা হচ্ছে টয়লেট সেকশন, ওয়েস্টার্ন কমোড রয়েছে। ওভারঅল দারুণ ভাইব রয়েছে। এই ঘরটা আমার খুব খুব পছন্দ হয়েছে। আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে কি ভিউ পাওয়া যায় দেখাই। এই হচ্ছে এখান থেকে ভিউ, জমজমাট জিয়ান শহর, নিচ দিয়ে গাড়ি চলেছে অনবরত। আর এই হচ্ছে স্কাইলাইন, দারুণ না? ও
এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরোতে হবে, ডাইনেস্টি শো রয়েছে, সেটা মিস করা যাবে না। আর চার্জ শেষ হয়ে গেছে, একটু চার্জ দিতে হবে। 30 মিনিটের একটা ছোট্ট বিরতির পর আবার বেরিয়ে পড়েছি। ওই যে আমাদের বাসও হাজির। ঘড়ি বলছে 5টা 5। আমরা যাচ্ছি টাং ডাইনেস্টির শো দেখতে। দেখলে আমরা আবারও সেই বেল টাওয়ার ক্রস করে যাচ্ছি। যা বুঝলাম, জিয়ান শহরটা খুব কম্প্যাক্ট একটা শহর, দ্রষ্টব্য স্থান বা অ্যাক্টিভিটিগুলো সব কাছাকাছি। যাই হোক, শোটা দেখার জন্য আমি তো প্রচন্ড এক্সাইটেড। বেসিক্যালি এটা একটা থিয়েটার কাম রেস্তোরাঁ, 1988 সাল থেকে চলে আসছে। ভেতরে ঢুকে তো চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। এরকম থিয়েটার তো আমি কখনো দেখিনি, না চাইতেও, তাই এক্সপেকটেশন একটু বেশি বেড়ে গেল। শুনে তো ছিলাম আগেই যে থিয়েটার কাম রেস্তোরাঁ, কিন্তু সেটা যে এইরকম বিশাল আর আয়োজনও যে এইরকম কল্পনা করিনি। লাইভ অর্কেস্ট্রা চলছে একদিকে, আর অগণিত মানুষ তাদের ডিনার টেবিলে বসে অপেক্ষা করছে শো শুরু হওয়ার। শুরুতেই যাকে বলে ব্লকবাস্টার, আউট অফ সিলেবাস, মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো অপশন নেই। বাই দ্য ওয়ে, এখানে যা শুনছো সবটাই কিন্তু লাইভ মিউজিক। চলো তোমরা এবার স্ক্রিনে চোখ রাখো, আর এই থিয়েটারে যে গল্পটা বলা হচ্ছে সেটা আমি তোমাদের একটু সংক্ষেপে বলতে থাকি, কেমন? আজ থেকে প্রায় 1400 বছর আগের প্রাচীন চীন। সে যুগে মেয়েদের ভাগ্য বা স্বাধীনতা বলতে কিছুই ছিল না তেমন। তাদের জীবন কাটতো ঘরের 4 দেওয়ালে, পুরুষদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ঠিক সেই অন্ধকার সময় 624 খ্রিস্টাব্দে এক ধনী ব্যবসায়ী পরিবারে জন্ম নেয় একটি মেয়ে। নাম তার উ জেতিয়ান। বাবা ছিলেন একটু অন্যরকম। তিনি মেয়েকে আর 5টা সাধারণ মেয়ের মতো শুধু রান্না বান্না বা সেলাই না শিখিয়ে ছোটবেলা থেকেই ইতিহাস, রাজনীতি, সাহিত্য আর যুদ্ধবিদ্যা শেখালেন। মেয়ের বয়স যখন মাত্র 14, তখন তার রূপ আর বুদ্ধির খ্যাতি পৌঁছে গেল রাজ দরবারে। সে আমলের নিয়ম অনুযায়ী চীনের তৎকালীন সর্বশক্তিমান টাং সম্রাট তাইজং এই কিশোরীকে নিজের প্রাসাদে নিয়ে এলেন একজন সাধারণ উপপত্নী হিসেবে। রাজপ্রাসাদের হাজার হাজার সুন্দরী নারীদের ভিড়ে উ জেতিয়ান ছিলেন স্রেফ একজন নগণ্য দাসীর মতো, যার কোনো ক্ষমতা বা ভবিষ্যৎ কিছুই ছিল না। কিন্তু তার ভেতরে যে ছিল এক সুপ্ত আগ্নেয়গিরি। গল্পের আসল মোড় এলো যখন বৃদ্ধ সম্রাট মারা গেলেন। সে যুগের নিষ্ঠুর নিয়ম ছিল, সম্রাট মারা গেলে তার সমস্ত নিঃসন্তান উপপত্নীদের মাথা মুন্ডন করে আজীবনের জন্য বৌদ্ধ আশ্রমে সন্ন্যাসী হয়ে কাটিয়ে দিতে হতো। উ জেতিয়ানকেও আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। চিতার আগুন আর আশ্রমের নীরবতায় যখন তার জীবন শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক তখনই খেলায় এলো এক অবিশ্বাস্য টুইস্ট। মৃত সম্রাটের ছেলে, যিনি এখন নতুন সম্রাট গাওজং, তিনি আগে থেকেই রাজপ্রাসাদে থাকার সময় এই উ জেতিয়ানের প্রেমে পড়েছিলেন।
তিনি সমস্ত সামাজিক নিয়ম আর রাজপরিবারের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে উ জেতিয়ানকে আশ্রম থেকে আবার রাজপ্রাসাদে ফিরিয়ে আনলেন। প্রাসাদে ফিরেই উ জেতিয়ান বুঝতে পারলেন এই প্রাসাদের প্রতিটা কোণায় লুকিয়ে আছে হিংসা আর ষড়যন্ত্র। এখানে টিকে থাকতে হলে হয় মরতে হবে, না হলে মারতে হবে। তিনি অত্যন্ত চতুরতার সাথে রাজদরবারের চাল চালতে শুরু করলেন। নিজের ক্ষমতা পোক্ত করতে তিনি এতটাই নির্মম হয়ে উঠেছিলেন যে প্রচলিত লোককথা অনুযায়ী প্রধান সম্রাজ্ঞীকে ফাঁসানোর জন্য তিনি নিজের সদ্যজাত কন্যা সন্তানকে পর্যন্ত হত্যা করতে দ্বিধা করেননি। ফলস্বরূপ সমস্ত শত্রুকে সরিয়ে তিনি হয়ে উঠলেন সম্রাটের প্রধানতম রানী বা এমপ্রেস কনসর্ট। কয়েক বছরের মধ্যে সম্রাট গাওজং পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়লে উ জেতিয়ান পর্দার আড়াল থেকে কার্যত পুরো সাম্রাজ্যের রাশ নিজের হাতে তুলে নেন। ছশো 83 খ্রিস্টাব্দে সম্রাটের মৃত্যুর পর তার নিজের দুই ছেলে একে একে সিংহাসনে বসেছিল, কিন্তু মায়ের ক্ষমতার লোভের সামনে তারা ছিল স্রেফ পুতুল। উ জেতিয়ান তাদের দুজনকেই ক্ষমতাচ্যুত করেন। অবশেষে 690 খ্রিস্টাব্দে চীনের 4000 বছরের প্রাচীন পুরুষতান্ত্রিক ইতিহাসকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে উ জেতিয়ান নিজেকে রানীর আসন থেকে সরিয়ে সরাসরি সম্রাট হিসেবে ঘোষণা করলেন। তিনি টাং রাজবংশের নাম বদলে নিজের রাজত্বের নাম দিলেন ঝৌ রাজবংশ। তিনি কিন্তু কোনো সম্রাটের স্ত্রী হিসেবে রাজত্ব করেননি। তিনি নিজেই হয়ে উঠেছিলেন চীনের একমাত্র অফিসিয়াল নারী সর্বাধিনায়ক। শাসক হিসেবে তিনি একদিকে যেমন রাজপরিবারের অভিজাতদের নির্মমভাবে হত্যা করেছিলেন, অন্যদিকে সাধারণ গরিব মানুষদের জন্য তিনি ছিলেন এক দেবদূত। তিনি প্রথম চীনে বংশমর্যাদা দেখে নয়, বরং কঠিন পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে সাধারণ ঘরের ছেলেদের বড় সরকারি চাকরি দেওয়া শুরু করেন। তার 41 বছরের পর্দার আড়ালের এবং সরাসরি শাসনে সিল্ক রোডের বাণিজ্য ইতিহাসের সবচেয়ে চাঙ্গা রূপ নেয়। তার শিয়ান শহরটি হয়ে ওঠে তৎকালীন পৃথিবীর ধনীতম ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র। 705 খ্রিস্টাব্দে 81 বছর বয়সে এক রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে এই নারী সিংহকে ক্ষমতা থেকে সরানো হয় এবং তার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি এক অদ্ভুত কাণ্ড করে যান। নিজের বিশাল সমাধিস্তম্ভে কোনো লেখা খোদাই করতে দেননি তিনি। তিনি বলে গিয়েছিলেন তার এই অবিশ্বাস্য উত্থান, নিষ্ঠুরতা আর রাজকীয় কীর্তির বিচার যেন কোনো রাজকবি না করে, বরং ভবিষ্যৎ ইতিহাস নিজেই করুক।
অপূর্ব একটা শো, শোয়ের মতো একটা শো, ফাটাফাটি বেশ অনেক দিন থাকবে। চলো এবার ডিনারের পালা। কাছেরই কোনো একটা মল জিয়ান জয় সিটিতে ইন্ডিয়ান রেস্তোরাঁ আছে, সেখানেই আজকের ডিনার। ঘড়ি বলছি 7:31, আমরা চলে এসেছি আজকে ডিনার সারতে আবারও সেই জায়েন্ট ওয়াইল্ড গুস প্যাগোডার চত্বরে। এখানেই আমাদের রেস্টুরেন্ট, একটা মলের মধ্যে। তো সন্ধ্যের এই ওয়াইল্ড গুস প্যাগোডা চত্বর যে কি ভালো লাগছে, কি মায়াবী লাগছে। প্রচুর মানুষ এখানে। আর ওই যে মূর্তিটা দেখছো, ওটাই হিউয়েংসাং এর মূর্তি। এখানে হিউয়েংসাং অন্য নামে পরিচিত, তা ওয়েংসাং বলে ওনারা, কিন্তু ইনি আমাদের হিউয়েংসাং। আটটা 10 বাজে ফাইনালি আমরা সিট অ্যাভেলেবেল পেলাম। রেস্তোরাঁর নাম অ্যাম্বার প্যালেস। এতটাই ভিড় ছিল যে শ্যুট করা সম্ভব হয়নি, তবে ভালো খেয়েছি। এখন যে ভিউটা দেখছো, এটা এই রেস্তোরাঁর রুফটপ থেকে তোলা। জিয়ান থেকে চায়নার শেষ সুপ্রভাত। বেশ কিছুক্ষণ এই ব্যালকানিতে দাঁড়িয়েছি। আমাদের ব্যালকানি বলা ভুল, ভিউ উইন্ডো। বাইরের জেগে ওঠা শহরকে দেখছি। খুব তাড়াতাড়ি শহরের গাড়ি ঘোড়া যানজট বাড়তে শুরু করলো, খুব অল্প সময়ের মধ্যে আর কি। যাই হোক, আমার সামনের ভিউটা একটু দেখাই। এই হচ্ছে আমার সামনের ভিউ। বাস, প্রাইভেট কার্স, ট্যাক্সি সব চলতে শুরু করেছে, মানুষজনও বেরিয়ে পড়েছেন। ঘড়ি বলছে 7:30। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোতে হবে। তো খুব তাড়াতাড়ি চায়নার সময় শেষ হয়ে এলো। আজ দেশে ফেরার পালা। আমাদের ফ্লাইট হচ্ছে 5টায়, কিন্তু ইমিগ্রেশন আছে, তার জন্য 2টোর মধ্যে ঢুকতে হবে। যাওয়ার পথে 2টো সাইট সিনও করবো। যেটা বলার সেটা হচ্ছে অপূর্ব অভিজ্ঞতার স্মৃতির, মানে পাহাড় নিয়ে ফিরছি চায়না থেকে। আবার আসার ইচ্ছে রইল, কখনো সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো। এবং আরও নতুন করে নতুন জায়গা, চায়নার অনেক বড় দেশ, এক্সপ্লোর করতে অনেক সময় লাগবে পুরো। তো জানি না পুরো এক্সপ্লোর হবে কিনা, তবে যখনই আসবো নতুন নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো। আপাতত চলো বেরোনোর পালা। বেরোই 8টার সময় চেক আউট করে আমাদের বেরোতে হবে। সবাই মোটামুটি রেডি, নিচে এখনো ব্রেকফাস্ট চলছে। আপাতত আমরা যাচ্ছি টেরাকোটা ফ্যাক্টরিতে। জেট পাথরের ফ্যাক্টরিও আছে একসাথে। তোমরা যারা আর্ট এনথুজিয়াস্ট, তোমাদের ফাটাফাটি লাগতে চলেছে। চলে এসেছি টেরাকোটা ফ্যাক্টরিতে, যেখানে এরকম ওয়ারিয়ার্স তৈরি হয়। এরপরে যাব ওয়ারিয়ার্স মিউজিয়ামে, যেখানে এরকম 8,000 ওয়ারিয়ার্স রাখা আছে। তো এই দুটোই আমাদের চায়নার শেষ সাইট সিং। তারপর সোজা চলে যাব এয়ারপোর্ট। চলো ভেতরে গিয়ে দেখি। ওই যে একটু আগে বললাম না রাখা আছে, ওটা ডাহা ভুল, রাখা ছিল সেই টাং ডাইনেস্টির সময়। এখন সেগুলোকেই খুঁড়ে বার করা হচ্ছে। সে গল্প ওখানে গিয়েই বলবো। আপাতত এই সংগ্রহশালায় যে কি অপূর্ব মণিমাণিক্য রাখা আছে, সেগুলোই দেখো জাস্ট। কি
মাথা ঘুরে যাওয়ার জোগাড় হচ্ছে তো। চলো তোমাদের এবার জেড পাথরের সেকশনটাই নিয়ে যাই। এই যে এইগুলো সব জেড পাথর দিয়ে বানানো। দামগুলো দেখেছো? এই যে এইটা দেখছো, এর দাম 1,58,000 ইউয়ান। আমাদের পরের গন্তব্য টেরাকোটা মিউজিয়াম। এই ফ্যাক্টরি থেকে ডিস্টেন্স 10 মিনিটের। বেসিক্যালি এটা একটা আর্কিওলজিক্যাল সাইট। মৃত্যু ভয়ে এবং পরলোকেও সুরক্ষিত থাকার ভাবনার ফসল যে কি হতে পারে, এবার সেটাই দেখাবো তোমাদের। কানে এই যে ডিভাইস এতদিন দেখছিলাম, এটা বেসিক্যালি হচ্ছে হেডফোন। মানে বড় জায়গায় গেলে গাইডদের হাতে মাইক থাকে, ওরা ইনস্ট্রাকশন দেয়, এখানে সেটা শোনা যায়। এটা ট্রান্সলেটার নয়, এটা জাস্ট হিয়ারিং ডিভাইস একটা। এখানেও কাতারে কাতারে লোক এসেছে, আসবে নাই বা কেন? এই জিনিস মিস করা মানে জ্যাকপট মিস করা। প্রথমে গাড়িতে, তারপর হেঁটে যেতে হচ্ছে আমাদের। এখানে পাসপোর্টটাই টিকিট, দুবার পাসপোর্ট দেখাতে হয় এই টেরাকোটা মিউজিয়ামে। টোটাল দুবার স্ক্যান করে ওরা পাসপোর্ট। দেখছো মানুষের ঢলটা দেখছো? এটা কিন্তু বিরাট বড় একটা এলাকা, 5টা আলাদা আলাদা সেকশন আছে। চলো এবার এখানকার গল্পটা বলি। আজ থেকে প্রায় 2300 বছর আগে মাত্র 13 বছর বয়সে চীনের সিংহাসনে বসেন এক কিশোর, নাম তার চিং ইং। বড় হয়ে আক্ষরিক অর্থেই রক্তগঙ্গা বইয়ে তৈরি করেন তার বিশাল অখণ্ড সাম্রাজ্য। নিজের নাম দেন কিং শি হুয়ান বা চীনের প্রথম সম্রাট। তবে যত দিন যাচ্ছিল, এই মহাপরাক্রমশালী সম্রাটের মনে জাঁকিয়ে বসছিল মৃত্যু ভয়। তিনি জানতেন পরলোকেও শত্রুদের আত্মা তার পিছু নেবে। তাই পরলোকেও নিজের সুরক্ষার জন্য দীর্ঘ 36 বছর ধরে প্রায় 7 লাখ শ্রমিককে খাটিয়ে তিনি তার কবরের পাশেই তৈরি করান এক আস্ত অদৃশ্য পোড়ামাটির সেনাবাহিনী, টেরাকোটা আর্মি। সময়ের সাথে এই গোপন পাতালপুরীর কথা দুনিয়া ভুলেই গিয়েছিল। পর্দার উন্মোচন হয় 1974 সালে, যখন শিয়ানের কয়েকজন কৃষক কুয়ো খুঁড়তে গিয়ে মাটির নিচে এই প্রাচীন রহস্যের সন্ধান পান। খনন কার্যের পর মাটি থেকে উদ্ধার হয় প্রায় 8000 পূর্ণাঙ্গ সেনা, 130টি যুদ্ধরথ এবং 520টি ঘোড়া। সবচেয়ে বড় বিস্ময় হলো 8000 সেনার প্রতিটির উচ্চতা মানুষের সমান, আর কোনো দুটির মুখাবয়ব এক নয়। চুল, পোশাক থেকে শুরু করে মুখের অভিব্যক্তি সবই আলাদা। ভাবা যায়? হেঁটে হেঁটে সবাই ক্লান্ত, তাই আজকের স্পেশাল লাঞ্চে সবার আবদারে শুভম এনেছে ম্যাকডির বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্কস। তো অফিসিয়ালি আমাদের চায়না সফর শেষ। এবার সোজা শিয়ান এয়ারপোর্ট, সেখান থেকে কুনমিং এয়ারপোর্ট, ওখানে ইমিগ্রেশন কমপ্লিট করে ঘরের ছেলে ঘরে ফিরে যাব। প্রথম বিদেশ সফর, স্মৃতির পাহাড় নিয়ে ফিরছি, যা আমৃত্যু মনে থাকবে। তোমরা বলো তোমাদের কেমন লাগলো চায়না সফর, জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, যারা আমায় প্রথম দেখছো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30টায় এরকমই দেশ বিদেশের ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আগামী সোমবার। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ। নেক্সট কানেক্টিং ফ্লাইট ছাড়বে 11টার উপরে। এখন বাজে 7:30 মতো। প্রায় 4 ঘন্টা বা তার বেশি সময় আছে হাতে। ঘড়ি বলছে 8:38, 7:45 আমাদের ইমিগ্রেশন শুরু হয়েছিল। তো এই জাস্ট ইমিগ্রেশনের পর সিকিউরিটি শেষ হলো, সিকিউরিটি করে আমরা বেরোলাম। তো প্রায় 1 ঘন্টা লাগলো এই টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হতে। এখন অনেকটাই সময়, আমাদের ট্রেন 11:50 যতদূর সম্ভব মনে আছে, আর আমরা পৌঁছাবো 12:15। আসলে এটা শুনে মনে হতে পারে যে মাত্র 25 মিনিটের জার্নি, একদমই 25 মিনিটের জার্নি নয়, প্রায় 2.5 ঘন্টার জার্নি। কারণ ইন্ডিয়া আর চায়নার মধ্যে টাইম ডিফারেন্স আছে, সেই জন্য চায়না 11:50 উঠে আমরা ইন্ডিয়াতে গিয়ে পৌঁছাবো হচ্ছে 12:15। কীভাবে তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় না।
এই তো কিছুদিন আগে আসবো করে এত এক্সাইটেড ছিলাম, আর আজ ফিরে যাওয়ার সময় হয়ে গেল। যদিও বাড়ি যাব তার জন্য খুব এক্সাইটেড, অনেকদিন পর বাড়ির লোককে দেখবো, মা বাবার সাথে একটু সময় কাটবে। আমার তো খুব একটা সময় কাটে না, আর ইনফ্যাক্ট বাড়িতে থাকবো বলে এখন ট্রিপও কম করছি, যতটা সম্ভব কম করা যায়। সামনে আরও একটা ট্রিপ ছিল, সেটাও ক্যান্সেল করেছি, মানে পোস্টপন করেছি আর কি। বাড়ি গিয়ে বেশ কিছুদিন বাড়ি থাকবো, 10-12 দিন অ্যাটলিস্ট, তারপর আবার বেরোবো। ভেবেছিলাম বার্গার কিং থেকে বার্গার খাবো, কিন্তু যা শুনলাম ওরা এখন আর বার্গার বিক্রি করে না। যাই হোক, শুভম আর অনির্বাণদা বললো যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায় যাও, 7-Eleven বলে এই যে দোকানটা, এই দোকানটা পাবে এবং খুব কম প্রাইসে এখানে জিনিসপত্র পাওয়া যায়, জলের দাম থেকে শুরু করে খাবারের দাম। কিনলাম মাত্র 10, ওখানে যে বার্গারগুলো পেলাম আমি সত্যি এক্সপেক্ট করিনি। ওরই বলছে 11টা 18 আমাদের বোর্ডিং শুরু হলো। তবে যেটা বলার সেটা হচ্ছে, আমি যেখানেই যাই কিছু না কিছু ফেলে আসি, তো চায়নাতেও ফেলে যাচ্ছি আমার হ্যাটটা। তো হ্যাটস অফ টু চায়না, আবার দেখা হবে হোপফুলি। দেখা যাক কবে আসি, কবে সুযোগ হয়, সময় হয়। যখন হবে একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করবো চায়নাকে।